সামনে এগোচ্ছেন কেন? দেখুন, আমি কিন্তু চিৎকার করব। মেয়েটির কম্পমান কণ্ঠে বিষাদের শীতল বাতাস বয়ে যায়। ভয় আর প্রতিবাদের মিশ্রণ এক পলকে তার সমস্ত রক্ত গলিয়ে গলিয়ে ঠান্ডা হয়ে যায়। মেয়েটির কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি উচ্চস্বরে হেসে উঠল। কি সেই ভয়ঙ্কর হাসি! তার হাসিতে কোনো হাস্যরস ছিল না, ছিল এক নিষ্ঠুর উপহাস। হাসি থামিয়ে ব্যক্তিটির মুখের কাঠিন্যতা বজায় রেখে বলে, তাই নাকি বেবি? চিৎকার করবে? অগ্নি চৌধুরীর জায়গা এটা, যেখানে তার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। সেখানে তুই যদি চিৎকার করতে করতে মরেও যাস, কেউ আসবে না। এই বলে আহান এক পা করে সামনে এগোতে থাকে। প্রতিটি পদক্ষেপ যেন মাটির ভেতর থেকে বিষাক্ত বিষ বের করে ফেলে। বাতাস ঘন হয়ে ওঠে, রক্ত গা ঝাঁঝরা হয়ে যায়। ইয়ানা কিছুটা ভয় পেয়ে যায়। মেয়েরা সবকিছুর সাথে লড়তে পারে, কিন্তু যখন কেউ তার ইজ্জতের দিকে হাত বাড়ায়, তখন পরিস্থিতির উপর ভিত্তি করে কেউ সাহসী হয়ে গর্জে ওঠে, আবার কেউ সবচেয়ে দুর্বলভাবে নীরবে কাঁদে। কিন্তু ইয়ানা ইয়ানা যথাসম্ভব নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে সেই অগ্নি চৌধুরীর চোখ। জীবনের এক মায়া বেদনা, প্রেম আর শত্রুতার জটিল মিলনে গড়া এক অচেনা পাহাড়, যার সাথে লড়াই করা মানে মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো। আহানের চোখ এখন রক্তিম হয়ে উঠেছে, কপালে শিরা ফোলানো নীলাভ হয়ে আসা রগ যেন তার মনের উত্তেজনা বহন করছে। তার ফর্সা গাল মনে হচ্ছে আগুনে পুড়ে লাল হয়ে উঠছে। তাকে দেখলেই মনে হয় সে শুধু রাগে নয়, ঘৃণায়, অবিশ্বাসে আর এক অজানা অন্ধকারের মাঝে ডুবে আছে। আহান অস্থির হয়ে ওঠে। এক ঝাঁপে ইয়ানার সামনে এসে দাঁড়ায়। তার শক্তিশালী হাত ইয়ানার গলা আঁকড়ে ধরে। হাতে থাকা আঙ্গুলগুলো রক্ত ঝরানোর জন্য তৈরি। গলার শব্দের মধ্যে লুকানো হুমকি আর ঝাঁঝালো স্বর। এখন এত পেঁচাচ্ছিস কেন? তোর ইচ্ছা তো পূরণ করছিলাম। পরপুরুষের সঙ্গ পেতে খুব ভালো লাগে তোর, তাই না? একজন দিয়ে মন টিকে না, তাই আরেকজনকে নিয়ে নিয়েছিস। বল, কি আছে ওই ছেলেটার মধ্যে যা আমার মধ্যে নেই? আমার যে কি বেশি কেয়ার করে, নাকি এতক্ষণে ও বেডে নিয়ে চলে গেছে, কিন্তু আমি নিতে পারিনি? ইয়ানা আহানের কথা সহ্য করতে না পেরে কানে দুই হাত চেপে বলে, প্লিজ চুপ করুন, আর নিতে পারছি না। ছি, কি জঘন্য চিন্তা ভাবনা আপনার! লজ্জা করে না একটা মেয়ে সম্পর্কে এইসব বলতে? আহান গর্জে কেঁপে ওঠে, রেগে চিৎকার দিয়ে বলে, না করে না লজ্জা? কারণ তোরা সব মেয়েরা ছলনাময়ী। একজনকে দিয়ে হয় না, পরে আরেকজনের বেডে চলে যাস। আর আজ আমি তোর সেই আশা ওই পূরণ করব, যাতে কারোর কাছে না যেতে পারিস। প্রত্যেকটা ছেলে মেয়ে ভার্সিটিতে পা রাখে জীবনযুদ্ধের এক রাশ আশা আর স্বপ্ন নিয়ে আসে, আলো আঁধারে জীবনের ঝাঁক। কিন্তু কে জানতো এই আশার স্বপ্ন প্রথম দিন ওই দুঃস্বপ্নে পরিণত হবে। মাত্র 19-এ পা রাখা কিশোরী ইয়ানা আজ স্বপ্ন নিয়ে ভার্সিটিতে এসেছে। নতুন জীবন, নতুন বন্ধু, নতুন ভবিষ্যতের এক সূর্য স্নাত সকাল। ক্লাসরুমে ঢুকেই হাসি আড্ডা উচ্ছ্বাসে মেতে ওঠে সে ও তার বন্ধুরা। হিমতিয়া জাহান আয়াত, হুজাইফা ইসলাম আরুরা, সাজিয়া হোসেন সুমাইয়া, রুহান শেখ আর আকাশ খান। এই 6 বন্ধু যেন একটি পরিবার, হৃদয়ের আত্মীয়। স্যার ক্লাসে না থাকায় সবাই একসাথে বসে ক্লাসরুমে আড্ডা দিচ্ছিল। এমন সময় একটা মেয়ে আসে ইয়ানার কাছে, মুখে চিন্তার ছায়া। ইয়ানা, আমার একটা কাজ করে দিবে? ইয়ানা, কি কাজ করতে পারি তোমার জন্য? মেয়েটি, খুব দরকারি, একটু বাহিরে চলো না, কাউকে বিশ্বাস করতে পারছি না। ইয়ানা দ্বিধায় পড়ে যায়। আয়াত পাশ থেকে বলে, ঠিক ঠিক আছে, চলো, আমিও যাচ্ছি। মেয়েটি মুচকি হাসি দিয়ে বলে, না আয়াত, শুধু ইয়ানা গেলেই হবে। ইয়ানা, ঠিক আছে চলো। সন্দেহ জন্মালেও ইয়ানা সৌজন্যে না বলতে পারে না, চুপচাপ মেয়েটিকে অনুসরণ করে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটি ইয়ানাকে নিয়ে একটি ক্লাসরুমে প্রবেশ করে। ইয়ানা চারদিকে তাকিয়ে দেখে পুরো রুম ফাঁকা। সে মেয়েটিকে কিছু বলতে গেলে দেখে মেয়েটি নেই। আজব তো, বলল কি কাজ আছে, এখন মেয়েটি গেল কই? সে এইসব ভাবতে ভাবতে যখন ক্লাসরুম থেকে বের হতে যাবে, তখনই একটা ছেলের পরিচিত কণ্ঠ শুনতে পায়। ছেলেটি, হে সুইটহার্ট, এত কষ্ট করে ডেকে আনলাম, কথা না বলেই চলে যাচ্ছ?
চমকে ওঠে ইয়ানা। এই কণ্ঠ তার কাছে ভয়ানকভাবে পরিচিত। সে ঘুরে দাঁড়ায়। রায়হান, তুমি তুমি ডেকেছ আমাকে? রায়হানের বিকৃত হাসি। হ্যাঁ জান, ওই মেয়েটিকে আমি পাঠিয়েছি তোমাকে আনার জন্য। আমি বললে তো তুমি আসতে না। ইয়ানা রায়হানের কথা শুনে চমকে যায়। রায়হানের চোখে এক বিকৃত আনন্দ, মুখে এক জঘন্য বাঁকা হাসি। এই ছেলেটা, সেই ভয়ঙ্কর নাম যার সাথে অসংখ্য মেয়ের কান্না জড়িত, যার সম্পর্কে ইহানা ইয়ানা বহু কিছু শুনেছে। নারীর অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলা, গুজব ব্যবহারের কাহিনী। রায়হান এগিয়ে আসে। কি হলো জান? কি ভাবছো? ইয়ানা সামান্য পিছিয়ে যায়। কণ্ঠে ঘৃণা, তীব্রতা আর তীক্ষ্ণ গর্জন। এই ছেলে, তোমার সাহস কি করে হয় আমাকে এখানে ডেকে আনার? রায়হান একটা জঘন্য হাসি দিয়ে বলে, শুধুই তো ডেকে এনেছি, আর তো কিছু করিনি। কতবার ভালোবাসার কথা বললাম, অথচ রিজেক্ট করে দিলে। কত মেয়ে আমাকে এক রাতের জন্য পেতে চায়, কত মেয়ের সাথে রুম ডেট করেছি, তার হিসাব নেই। কিন্তু তোমাকে ছুঁইনি পর্যন্ত, কারণ তুমি স্পেশাল। কতক্ষণ নিজের ভদ্রতা ধরে রাখতে পারবো জানি না বেবি। তাই বলছি, আমার ভালোবাসা স্বীকার করো জান। হালাল ভাবে তোমায় পেতে চাই। তার কথাগুলো যেন ছুরি হয়ে বেঁধে বসে ইয়ানার আত্মায়। মনের ভেতর এক বিস্ফোরণ ঘটে। সে পলকে রায়হানের কলারে হাত রাখে। চোখের দৃষ্টিতে দাবানলের মতো আগুন। দাঁতে দাঁত চেপে বলে, ইউ বাস্টার্ড! আর কত মেয়ের জীবন শেষ করবি তুই? তোর মতো মানুষকে দেখলেই না গা গুলিয়ে ওঠে। ভালোবাসা, সেটা তো বিলাসিতা, যেটা তোর মতো মানুষের কদর্য হাতে মরে যায়। আর একবার আমার সামনে আসিস, আর এই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করিস। এরই মাঝে রায়হান নিচু কণ্ঠে ফিসফিস করে বলে, তুই কি করবি জান? তুই জানিস না, রাগলে কি ভয়ঙ্কর সুন্দরী দেখায়? তোর গর্জন আমাকে আরো পাগল করে দেয়। হঠাৎ করে এই অশালীনভাবে এগিয়ে এসে ইয়ানাকে জড়িয়ে ধরে। সমস্ত ঘৃণা, অপমান, ক্রোধ একসাথে ফুটে ওঠে ইয়ানার মুখে। সে কোনো দ্বিধা ছাড়াই সজোরে এক চড় বসিয়ে দেয় রায়হানের গালে। তারপর অপমান আর অভিমানে চোখে জল নিয়ে, মুখ নিচু না করে মাথা উঁচু করে হনহন করে বেরিয়ে যায় সেই রুম থেকে। রায়হান ধীরে ধীরে গালে হাত ভুলিয়ে হেসে ওঠে। সেই হাসি ছিল ঠান্ডা কিন্তু ভয়ানক, চোখে এক ধরনের অন্ধ প্রতিশোধের আগুন। এই রায়হান শেখের গায়ে মাছিও বসে না। আর তুই, তুই আমায় থাপ্পড়, তুই তো জানিস না এর দাম কি। তোর সেই চোখে প্রথম দিন যেদিন তোর দিকে তাকিয়েছিলাম, সেদিনই ভেবে নিয়েছিলাম তোকেই চাই। জোরে হোক বা স্বেচ্ছা, তুই আমার হবি। এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়। আর তার পেছনে রয়ে যায় শীতল বাতাসের বিষাক্ত প্রতিধ্বনি। ইয়ানা রাগে দুঃখে ক্লাসরুমে প্রবেশ করে। তার এই বিধ্বস্ত অবস্থা দেখে আরোরা চমকে ওঠে। কি রে, তোর চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? এই মেয়েটা কি বলল? ইয়ানা কাঁপা কণ্ঠে মুখে হাসির পর্দা টেনে বলে, না রে, কিচ্ছু না, সব ঠিক আছে। আকাশ ভ্রু কুঁচকে বলে, তুই কি আমাদের বাচ্চা ভাবিস নাকি? তোর চোখ মুখ দেখিয়ে মনে হচ্ছে যুদ্ধের ময়দান থেকে হেরে ফিরেছিস, আর তুই বলছিস কিছু হয়নি। এই কথায় ইয়ানা ঠোঁট কেঁপে ওঠে। চোখের জল আর আটকাতে পারে না। সে ফুঁপিয়ে কেঁদে ওঠে। একটা মেয়ে যাকে সবাই চেনে হাসির জন্য, আজ তার কান্নাই যেন গোটে ক্লাসরুমটা স্তব্ধ করে দেয়। বন্ধুরা কেউ কিছু বলে না, তারা চুপচাপ তাকে ঘিরে রাখে। এই বন্ধুরাই তো তার দ্বিতীয় পরিবার, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই, তবু আত্মার বন্ধন সবচেয়ে দৃঢ়। রেহান মজার ভঙ্গিতে বলে উঠতে যায়, কিরে, বাসর রাতে জামাই পালিয়েছে নাকি? কিন্তু আয়াত তাকে থামিয়ে দেয়। রেহান, চুপ কর। দেখছিস না মেয়েটা কেমন ভয় পেয়ে আছে? সুমাইয়া ধমকের সুরে বলে, চুপ কত তোরা। ইয়ানা বলতো বেবি, আসলে কি হয়েছে? এইবার ইয়ানা আর চেপে রাখতে পারে না। সে সব খুলে বলে। রায়হান, তার অপমান, সেই ক্লাসরুমের ঘটনা। পুরো ঘটনা শুনে রেহান এক নিঃশ্বাসে বলে, বাপরে বইন, কাদের পাল্লায় পড়েছিস? এই রায়হান তো অন্ধকার জগতের লোক। খুন, ধর্ষণ, হুমকি, এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে তার নাম জড়ায় না। সোমাইয়া নিচু স্বরে বলে, ঠিকই বলছো, কয়েকদিন আগেই একটা রেপ কেস হয়েছে। ধারণা করা হচ্ছে রায়হান করেছে, কিন্তু ভয়েই কেউ কিছু বলতে পারে না। আকাশ দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়, চোখে আগুন জ্বলে ওঠে। এই শালার এত বড় সাহস! তোকে স্পর্শ করার মতো অপমান! এইবার ওর মুখটাই থেতলে দিব। সবাই চুপচাপ, কারণ আকাশের রাগ তারা ভালোই জানে
আকাশ যদি এখন কিছু করে বসে তাহলে বিপদে পড়বে বইকি, কারণ রায়হানের পাশে সবসময় থাকে বডিগার্ড। আরুরার গভীর আওয়াজ, শান্ত হো ভাই, এখন রাগ করার সময় নয়, ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে হবে। তার যুক্তিসঙ্গত কথায় সবাই ধীরে ধীরে মাথা নাড়ল। আকাশ একটু শান্ত হলেও মুখে তার ক্ষোভ এখনো ফুটে আছে, চোখে লাল রেখা, থুতনিতে থেমে থাকা গর্জন। ইয়ানা নিচু গলায় বলল, রায়হান বলেছে সে 2 মাসের জন্য দেশের বাইরে যাচ্ছে, নাকি খুব জরুরি কোনো কাজে। রেহান ঠোঁট বাঁকিয়ে বলল, কি আর কাজ, নতুন কারো রক্তে হাত রাঙাতে যাচ্ছে নিশ্চয়ই, এটা ওর স্টাইল। সময় একটু চিন্তিত গলায় বলে, যাক, অন্তত এই 2 মাসের জন্য তোকে নিয়ে আমাদের দম বন্ধ হওয়ার মতো ভয় থাকবে না। তবে ইয়ানা, মনে রাখিস, রায়হানের নজর একবার যার উপর পড়ে যায় সে সহজে রেহাই পায় না। এখন আমাদের খুব সাবধানে এগোতে হবে। তবে আদৌ কি আমরা ওর হাত থেকে বাঁচাতে পারবো? বন্ধুরা যখন একের পর এক পরিকল্পনায় মগ্ন, তখনই দরজার পাশে দাঁড়িয়ে থাকা পিয়ন কণ্ঠ তুলে বলে, ইয়ানা বিনতে আসাদ, প্রিন্সিপাল স্যার আপনাকে এখনই তার অফিসে যেতে বলেছেন। হঠাৎ এ ধরনের ডাকে সবাই থমকে যায়, সবার চোখে ছায়া নামে। আয়াত ফিসফিস করে বলে, এই সময় প্রিন্সিপাল কেন ডাকবে? কেউ কিছু বুঝে ওঠার আগেই সোমায়া ইয়ানার কাঁধে হাত রেখে বলে, ভয় পাস না। ইয়ানা মন শক্ত করে উঠে দাঁড়ায়, বুকের ভেতর অনির্বচনীয় এক উৎকণ্ঠা। ধীরে ধীরে পায়ে পায়ে রওনা দেয় প্রশাসনিক ভবনের দিকে। প্রিন্সিপালের কক্ষে পৌঁছে কাঁপা কণ্ঠে বলে ওঠে, স্যার, আসতে পারি? ভেতর থেকে গম্ভীর কণ্ঠ শোনা যায়, হ্যাঁ ইয়ানা, ভেতরে এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। দরজার খোলামেলা পরিবেশে ঘরটা যেন হঠাৎ ভারী হয়ে ওঠে। প্রিন্সিপাল তাকে চেয়ারে বসতে ইশারা করেন। তার টেবিলের উপর রাখা ফোনে কয়েকটি ছবি খোলা। তুমি কি জানো এই ছবিগুলো এখন আমার কাছে কিভাবে এসেছে? ইয়ানা তাকিয়ে দেখে সেদিকে, ছবি একটার পর একটা। রায়ান তার দিকে এগিয়ে আসছে, রায়ান তাকে জড়িয়ে ধরছে, আরেকটা সে রায়ানকে চড় মারছে। তবে কোনোটাতেই পুরো ঘটনাটা নেই। থাকছে না মেয়েটির চোখে তীব্র ভয় বা প্রতিরোধের দৃশ্য। ছবিগুলো যেন ইচ্ছে মতো ছেটে ছেটে বানানো এক ভ্রান্ত গল্প। ইয়ানার মুখ সাদা হয়ে যায়, ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে যায়। মনে মনে ভাবে, এই ছবি কে তুলেছে, কিভাবে, আর কার কাছে গেছে আগে? প্রিন্সিপাল তখন গলা পরিষ্কার করে গম্ভীরভাবে বলে ওঠেন, হিয়ানা, তোমার থেকে এটা আশা করিনি। তুমি আমাদের ভার্সিটির মেধাবী ও ভালো একজন শিক্ষার্থী, আর তুমি কিনা, আর হ্যাঁ, এইসব করার যদি ইচ্ছে হয় তাহলে ভার্সিটির বাইরে গিয়ে করতে পারো। দয়া করে ভার্সিটির পরিবেশ নষ্ট করো না। প্রিন্সিপাল স্যারের রুট কথাগুলো ইয়ানার বুকের ভেতর পাথরের মতো ভারী হয়ে ঝুলে থাকে। তিনি কিছু বলেননি, তবু তার চোখ দুটো যেন বলে দিয়েছে, তুমি দোষী। চোখ নামিয়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে আসে ইয়ানা। চারদিক ঝাপসা হয়ে আসে। কেউ কিছু বলছে, কেউ ডাকছে হয়তো, কিন্তু তার কানে কিছু ঢোকে না। মোবাইলটা বন্ধ করে দেয়। এই মুহূর্তে সে কারোর সঙ্গে কথা বলতে চায় না, কারো সহানুভূতি নিতে চায় না। সে শুধু একা থাকতে চায়, নিঃশব্দে, নিঃস্বভাবে। পা টেনে হাঁটতে হাঁটতে কখন যে সে শহরের প্রান্তে চলে এসেছে বোঝেনি। একসময় এক পুরনো ধূলিধূসরিত জনমানবহীন গোডাউনের সামনে এসে দাঁড়ায়। পচা ইট, ধ্বংসপ্রায় দেওয়াল আর ভাঙা গেটের ভেতর সে প্রবেশ করে। চারপাশের নিস্তব্ধতা যেন তার মনের গর্জন ঢেকে রাখে। সেখানে বসে পড়ে, হিমসিক্ত মেঝেতে বসে হাহাকার করে কাঁদতে থাকে। তার কান্নায় যেন সমস্ত অভিমান, অপমান, কষ্ট সব মিশে আছে। নিজেকে প্রশ্ন করে, আমি কি করেছি? কেন আমাকে এইভাবে বিচার করা হলো? আজ অবধি কেউ তার চরিত্র নিয়ে একটাও কথা বলেনি, আর আজ সে জেনেই অপরাধী হয়ে গিয়েছি। এই সময় ঠিক সেই রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল একটি কালো রেঞ্জ ওভার। স্মোক গ্লাসে ঢাকা ভারী গর্জন করা সেই গাড়ি আসলে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মালিক, অহংকারে পেটানো শান্ত আগুনের মতো পুরুষ আহান চৌধুরী। গাড়ির ভেতর পাশের সিটে বসে থাকা রায়ান গাড়ি জানালা দিয়ে তাকিয়ে হঠাৎই বলে ওঠে, এই সন্ধ্যার আধো আলোয় এমন একটা ভয়ঙ্কর জায়গায় একটা মেয়ে একা বসে আছে। আহান নিজের চিন্তায় এতটাই ডুবেছিল যে আশেপাশে কিছুই দেখেনি। সে জানালার দিকে তাকায়, তার দৃষ্টি ধীরে ধীরে স্থির হয়ে যায়। একটা মেয়ে একা ধুলিতে বসে আছে। বিরক্তিতে চোখ সরিয়ে নেয়। আহান রায়ানের মুখে বিরক্তির ছাপ নিয়ে বলে, কে কোথায় আছে না দেখে গাড়ি স্টার্ট কর। রায়ান জানালার দিকে তাকিয়ে
উদ্বিগ্ন গলায় বলে, ব্রো, তুই তো জানিস এই এলাকা রায়হানের এলাকা, সন্ধ্যার পর এখানে ওর ছায়ারও ঘোরে। এই মেয়েটা যদি ওর লোকদের চোখে পড়ে তাহলে কি অবস্থা করবে তোর জানা আছে? এক কাজ কর, তুই একটু বস, আমি গিয়ে দেখে আসি। এই বলে রায়ান দরজা খুলে নামতে যাচ্ছিল, তখনই পাশে বসা আয়হান তার হাত চেপে ধরে রাগত কণ্ঠে বলে, তোর পায়ের ব্যথাটা ভুলে গেছিস নাকি? এই অবস্থায় কোথাও যাচ্ছিস কেমন করে? রায়ান একটা ইনোসেন্ট ফেস করে বলে, কি করব বল, মেয়ে মানুষটাকে তো জমের দরজায় ফেলে যেতে পারি না। আর তুই তো যাবি না, তোর তো মেয়েদের নিয়ে অ্যালার্জি আছে। আহান চোখ উল্টে বিরক্তির ছায়া ফেলে বলল, ঠিক আছে তুই বস, আমি গিয়ে দেখি। রায়ান আনন্দে হালকা গদগদ হয়ে হেসে বলল, এই তো ঠিক কথা, যা। আহান ধীরে গাড়ি থেকে নামে, চোখ মুখে রাগ আর বিরক্তি। তার পায়ের ভারী জুতো গোডাউনের ভাঙ্গা জমিনে ধাপ ফেলে। চারপাশে স্তব্ধতা যেন তার পদচারণায় শব্দের জন্ম নেয়। সামনে এগিয়ে আসে এক মেয়ে, ধুলোয় বসে আছে, মাথা নিচু করে রাখা, চোখে লোনাশ্রু। আহান কিছুটা রাগত স্বরে বলে ওঠে, এই মেয়ে, জানের মায়া নেই? এমন জায়গায় সন্ধ্যের বেলায় একা বসে আছো কেন? জানো না এটা কাদের এলাকা? ধমকের শব্দে ইয়ানার চিন্তার স্রোত থেমে যায়। সে এতক্ষণ অতীতের ঘূর্ণিতে হারিয়েছিল প্রিন্সিপাল স্যারের কণ্ঠ, ছবির অপবাদ, চোখের অপমান, সবকিছু যেন ভেঙে গুঁড়ো হয়ে ঝরে পড়ল সেই কণ্ঠের হুঙ্কারে। সে ধীরে ধীরে মুখ তুলে, চোখ তুলে তাকায় সেই অপরিচিত পুরুষের দিকে। আহান চমকে ওঠে। অশ্রু ভেজা নয়নে বাচ্চামো চেহারার মেয়েটার দিকে নজর আটকে যায়। মনে হচ্ছে পৃথিবী থমকে গিয়েছে। সৌন্দর্য একটি গভীর অনির্বাচনীয় অনুভূতি, যা সংসারের সকল সীমাকে অতিক্রম করতে পারে। কখনো সেটা বাহ্যিকভাবে বা আভ্যন্তরীণ, কিন্তু তার অবস্থান সংসারে নিবিড়। কিছুটা সৌন্দর্য এতটাই মোহনীয় যে তার মায়ায় আচ্ছন্ন হয়ে মানুষ সবকিছু ভুলে যায়। হিতাহিত জ্ঞান যেন মিলিয়ে যায় এক অদ্ভুত ঘোরের জগতে। আহান ইনায়াকে দেখে চমকে ওঠে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে জীবন থমকে গেছে। সে এক দৃষ্টিতে ইয়ানার দিকে তাকিয়ে আছে, আর ইয়ানা ভীতু মেয়ের মতো হাঁসফাঁস করছে। এত সময় ধরে কান্নার জন্য খেয়াল ছিল না সে কোথায় আছে। এখন নিজের অবস্থান অনুভব করতে পেরে হালকা ভয় পেয়ে যায়। আশেপাশের লোকেদের থেকে শুনেছে এই জায়গাটা ভালো না। ইয়ানা দেখে প্রায় শেষ বিকালের কাছাকাছি। ভার্সিটি ছুটি হয় 2টায়। এখন প্রায় অন্ধকার ঘনিয়ে আসছে। এখন বাড়িতে গিয়ে নিশ্চিত বকা খাবে। ইয়ানা তাড়াতাড়ি করে আহানকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে প্রস্থান করে। আহান এখনো ইনায়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। দেখতে দেখতে ইয়ানা আহানার দৃষ্টির সীমানা অতিক্রম করে, কিন্তু তার এদিকে কোনো খেয়াল নেই। তার ধ্যান ভাঙে রায়নের ডাক শুনে, এইখানে কি আজ রাত কাটাবি নাকি? মেয়েটা চলে গেছে, এখনো ওইখানে দাঁড়িয়ে কি করছিস? আহান ধীরে পেছনে ঘুরে গাড়ির দিকে হাঁটতে থাকে। ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসে ওঠে নিজের উপরেই। তুই এখনো একটা মেয়ের ধ্যানে পড়ে আছিস? ছে! আহান চৌধুরী ভাবনায় কোনো মেয়ে নেই। নিজেকে নিজে ধিক্কার জানিয়ে রায়ানের কাছে চলে যায়। রায়ান বাধ্য ছেলের মতো গাড়ি স্টার্ট দেয়। তাদের পেছনে রয়ে যায় একটা ধুলো মলিন সন্ধ্যা, আর সেই ভাঙ্গা গোডাউনের সামনে একটা মেয়ে, যার কষ্ট কেউ ছুতে পারে না। তার ভেতরে বিস্ফোরণ, বাইরে এক মৃত হালকা হাসি। ভয়ে ভয়ে কলিং বেল চাপল। দরজায় ভেতর থেকে কটমটে কপাল নিয়ে রুয়ানা এসে দরজা খুলে দাঁড়ায়। কোথায় ছিলে এতক্ষণ? ভার্সিটির ছুটি তো অনেক আগেই হয়ে গেছে। ইয়ানার কানে ঢুকছে না কিছু। রুয়ানার ননস্টপ সাবধান বাণী যেন বাতাসে হারিয়ে যাচ্ছে। বিষণ্ণ চোখে শুধু বলে, আম্মু কোথায়? রুয়ানা কপাল ভাঁজ করে উত্তর দেয়, আলিয়াদের বাসায় গেছে, কাকিমণি অসুস্থ। ইয়ানা এবার মনে মনে প্রশান্তির নিঃশ্বাস ফেলে, যাক বাবা, বাঁচলাম। একটু রিফ্রেশ হই, পরে কথা বলি, সামনে থেকে সর। এই বলে সে মাথা নিচু করে নিজের রুমের দিকে পা বাড়ায়। রুয়ানা ফোঁস করে বলল, ছোট বোন হয়ে খোঁজ নিলাম, অথচ একটা ধন্যবাদও দিল না। থাক, আমার প্রয়োজন নেই এসবের। নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে সে রুমে ঢুকে যায়। ইয়ানা ফ্রেশ হয়ে গিয়ে বিছানায় বসে মোবাইল অন করে। মোবাইল অন করতেই চোখ ছানা পড়া। 40টা মিস কল। এক মুহূর্তে মাথার ভেতর যেন বাজ পড়ে। নিজেই নিজের কপালে হাত দিয়ে বলে, হায় আল্লাহ, আজ তো বুঝি গালি খাওয়ার পূর্ণিমা। আলাদা আলাদা করে সবার ঝাড়ি শুনে মরার চেয়ে একবারে দলবদ্ধভাবে শুনি। যা হবার হোক, একসাথে হোক। এই বলে ফ্রেন্ড গ্রুপে কল দেয়। ফোন রিসিভ হতেই ওদিকে যেন বিস্ফোরণ। সুমাইয়া! শয়তান, বানর, বিড়াল, কুত্তা, তুই কোথায় ছিলি এতক্ষণ?
জানিস, তোকে খুঁজতে খুঁজতে মেন্টালি ব্রেকডাউন হয়ে গেছি। আকাশ: আমি তো আন্টিকে ফোন দিতে যাচ্ছিলাম, শেষ মুহূর্তে তোর মিস কল থেকে বেঁচে গেলি। তুই কোথায় যাস একটু বললেই কি ফোনের ব্যালেন্স শেষ হয়ে যেত? আয়াত ভেতরে ক্ষোভ না চাপিয়ে বলে, তুই কেন বলবি? জামাইয়ের সাথে সময় কাটাতে গিয়ে বলার সময় পেয়েছিস নাকি? তোর এমন ঢং দেখে মনে চাইতেছে তোকে ধইরা নর্দমায় চোবাই। আর ওরা সবাইকে শান্ত করতে গিয়ে বলে, আহা থাম তো, পরে রাগারাগি করিস যত খুশি। আগে শুনি, ইয়ানা বেবি বলতো, প্রিন্সিপালের সাথে দেখা করে কোথায় গিয়েছিস? আমাদের না জানিয়ে কেন গেলি? রোহান সাজিয়ে বলার ভঙ্গিতে বলে, হেই বেবি প্লিজ বলো না প্লিজ। তুমি চুপ থাকলে আমার হিয়ার মধ্যে ঝড় ওঠে। ইয়ানা হালকা হাসি দিয়ে ঠোঁট উল্টে বলল, কিভাবে বলবো? ফোন দিয়েছি তখন থেকেই তোরা তো গালির পার্টি শুরু করে দিয়েছিস। আয়াতে ঝাঁঝালো স্বরে বলে, ঢং না কর, এক্ষুনি বল, না হলে মোবাইলের ভেতরে ঢুইকা থাপড়ানি দিব। ইয়ানা বুঝে গেল সবাই সত্যিই ভীষণ রেগে আছে। আর একটু দেরি করলে হয়তো ওর মোবাইল সত্যিই গরম হয়ে যাবে বন্ধুত্বের বিস্ফোরণে। সে গভীর নিঃশ্বাস নিয়ে ভাবল, এবার সত্যিটা বলতে হবে। এইবার ইয়ানা একটা স্বস্তি ফেলে এক এক করে সব বলতে থাকে, ঘর জুড়ে নিস্তব্ধতা। আকাশ চোখ কুঁচকে বলে, কিন্তু এই ছবিগুলো তুললো কে? আর প্রিন্সিপাল স্যারের কাছে গেলই বা কিভাবে? এত পরিশ্রম করে কেউ এমনটা করলো কেন? রেহান ভ্রু কুঁচকে বলে, আমার মনে হয় এটা রায়হানের কাজ। ওর চরিত্রের সাথে তো এমন কাজ মানিয়ে যায়। আয়াত চোখ গোল করে প্রতিবাদ করে, না, রায়হান হলে তো এতদিনে অনেক বড়সড় কিছু করে ফেলতো। তাকে তো প্রিন্সিপালের সাহায্যের দরকার নেই। সে নিজেই অনেক কিছু করার ক্ষমতা রাখে। আমার বিশ্বাস হচ্ছে না ওই প্ল্যান করেছে। সোমায়া চোখ মেলে আয়াতের দিকে তাকিয়ে বলে, তুই যেটা ভাবছিস আমিও ঠিক সেটাই ভাবছি। মনে হচ্ছে আমরা সত্যিটাই পৌঁছতে পারছি। আয়াত গভীর স্বরে বলে, হ্যাঁ, আমি জানি কে ছবি তুলেছে। এখন শুধু প্রমাণ দরকার। আকাশ উৎসুক হয়ে প্রশ্ন করে, কে রে? কার কথা বলছিস আয়াত? আয়াত কঠিন গলায় বলে, ইয়ানার এক্স সাইমন, আর তার বর্তমান প্রেমিকা মৌ। রোহান চমকে বলে, হোয়াট দ্য হেল? সুমাইয়া ঘৃণা ভরে মুখ বাঁকায়। হ্যাঁ, এই মেয়েটা সবসময় ইয়ানাকে হিংসে করে। সে চেয়েছে যে কোনোভাবে ওকে হার মানাতে। পড়াশোনা থেকে শুরু করে বন্ধুত্ব সবকিছুতেই প্রতিযোগিতা। আর সায়মনের সাথে জড়ানোটা ছিল প্রতিহিংসার ফল। আয়াত চোখ নামিয়ে বলে, সায়মন ওকে পছন্দ করতো না, বরং সৌন্দর্যে বিভ্রান্ত হয়ে মইয়ের কাছে গিয়েছিল। ইয়ানার সাথে বিচ্ছেদ হয়েছে ঠিক, কিন্তু সায়মনের মনের কোণায় এখনো ইয়ানার জন্য কিছু আছে। আর এটা মৌ সহ্য করতে পারে না। রায়হান আর ইয়ানাকে কোথাও একসাথে দেখে সেই ক্ষোভের ছবি তুলে দিয়েছে। এইটাই ভালো সুযোগ হবে ইয়ানাকে অপমান করার। রোহান ঠোঁট কামড়ে বলে, এই মেয়েকে দেখলেই না আমার মাথা গরম হয়ে যায়। কিছু না বলেই এত গা ঝাড়া দেয় যেন পুরো পৃথিবী ওর নিচে। কিন্তু মেয়ে বলে কিছু বলি না। ঠিক তখনই নিচ থেকে ইয়ানার মায়ের গলা ভেসে আসে, ইয়ানা মা, খেয়ে যা। ইয়ানা উঠে দাঁড়ায়, বন্ধুদের দিকে তাকিয়ে মুচকে হাসে। চলো, পরে কথা হবে। আম্মুর ডাক মানা যায় না। দেখা গেল দেরি হলে টর্নেডো শুরু হয়েছে। সে চলে গেল রুম, আবার নিস্তব্ধ হয়ে পড়ে। ইয়ানা নিচে নেমে চেয়ারে বসে বলে, আম্মু, কাকিমণির শরীর কেমন? সেলিনা হোসেন: হুম, আগের চেয়ে একটু ভালো। তুই গিয়ে একটু দেখে আসিস। ইয়ানা: ঠিক আছে, ভার্সিটি যাওয়ার সময় দেখে যাবনি। এখন তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লাগছে। খাবার শেষ করে রুমে এসে ক্লান্ত দেহটা বিছানায় এলিয়ে দেয় ইয়ানা। চোখ বুঝতে না বুঝতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। কিন্তু জানে না, ওর এই নিরীহ ঘুম একটা হৃদয়কে একদম তছনছ করে দিয়ে এসেছে। চৌধুরী ম্যানশনের নরম আলোয় দাঁড়িয়ে থাকা বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছে আহান চৌধুরী। শাওয়ার নিয়ে ফ্রেশ হলেও মাথার ভেতরে এখনো ভাসছে সেই ভীত, অপার কষ্টে ভেজা মেয়েটার মুখ। আহান নিজের সাথে গম্ভীর স্বরে বলে, এই ডাগর কালো চোখে এমন কি আছে? কেন বারবার ওই মুখটাই মনে পড়ছে? আমি আহান চৌধুরী, আমার ভাবনায় কোনো নারী থাকে না। ঘুম যেন আজ আহান চৌধুরীর চোখের পাতায় নিষিদ্ধ। বিছানায় শুয়েও সে শুধু তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। বুকের ভেতর কিছু একটা কুঁকড়ে আসছে বারবার। অন্ধকার ঘরেও সে একটি মুখ ভীত, কাঁপা, কান্না ভেজা, যেটা তার চোখের পাতায় জেগে বসেছে। মুহূর্তে গলার স্বর যেন কর্কশ হয়ে ওঠে। দু হাতে নিজের চুল টেনে ধরে চিৎকার না করে পারা যায় না। নো নো, আহান চৌধুরী ভাবনায় কোনো নারী আসে না। এই মেয়ে কেন বারবার আমার মন মস্তিষ্ক জুড়ে বসে পড়ছে? তবুও সে ক্লান্ত। যুদ্ধ শেষে আহত সৈনিকের মতো চোখের পাতা জড়িয়ে আসে। আহান ধীরে ধীরে তলিয়ে যায় ঘুমের গভীরে।
রাতের প্রহর শেষে সকালে সূর্যমামা উঁকি দেয়। রাত পেরিয়ে সকাল, পূর্ব আকাশে সূর্যমামার লালিমা ভেসে উঠেছে। অথচ ইয়ানার চোখে এখনো ঘুমের রাজ্য। ও যেন এক স্বপ্নের খোলসে বন্দি। একটু প্রশান্তি আর একটু মুক্তির ছোঁয়া। কিন্তু সেই শান্তির খাঁচা মুহূর্তেই ভেঙে চুরমার করে দেয় তার মায়ের বজ্রধ্বনি। এনু, আর যদি 1 মিনিট দেরি করিস কান ধরে নিচে নামাতে বেশি সময় লাগবে না। সমু কখন থেকে ফোন দিচ্ছে ভার্সিটির জন্য, আর নবাব জাতির রাজকীয় ঘুমই যাচ্ছে, শেষ হচ্ছে না। ইয়ানা বিছানায় লাফ দিয়ে উঠে দেখে ক্লাস শুরু আর মাত্র 20 মিনিট বাকি। চোখ বড়, মুখ হাঁ, ঘড়ির দিকে তাকিয়ে যেন যুদ্ধ ঘোষণার শব্দ শুনল। তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ে ইয়ানা। নবীন বরণের অনুষ্ঠান পিছিয়ে গেলেও আজকের ক্লাসটা মিস করলে যে সুমুর থাপ্পড় স্নেহ পাওয়া একদম নিশ্চিত। গ্রীষ্মের রোদের নির্মম তাপে পড়ছে শহর। বাতাসও ক্লান্ত হয়ে গেছে, আর নড়ে না। সেই উত্তপ্ত রাস্তায় দাঁড়িয়ে আছে সুমাইয়া, চোখে বিরক্তি আর মুখে রাগের রেখা। ফর্সা মুখে সূর্যের তাপ এমনভাবে পড়েছে মনে হচ্ছে আগুনে ছুঁয়ে দিয়েছে কেউ। তবু চোখ বারবার ঘড়ির কাঁটার দিকে। অপেক্ষা আর ফুরায় না। হঠাৎ দূরে ধুলোর ভেতর দেখা যায় এক মেয়েকে দৌড়ে আসতে। চেনা ছায়া, চেনা হাঁপানি। ইয়ানা। সময়ের মুখের কাঠিন্যতা একটু বাড়ে। আমি এই রোদের মধ্যে 30 মিনিট দাঁড়িয়ে আছি, আর এখন এসে বলবি দেরি হয়ে গেছে। ইয়ানা দম নিতে নিতে বলে, সরি রে বেবি, আজকে সত্যি হয়ে গিয়েছে, আর হবে না। চল তো ক্লাসে, আজ দেরি হলে স্যার রেহাই দিবেন না। সময়া ঠোঁট চেপে বলে, এইটা তো তোর প্রতিদিনের ডায়লগ, আরেকদিন এমন করলেই তোকে রেখে চলে যাব। ইয়ানা কপট আদুরে গলায় বলল, আমার কিউট রাগী বেবি, রাগ করিস না প্লিজ। জানিসই তো, ঘুমালে রাজ্য মনে থাকে না। হয়েছে, আর তেল লাগাতে হবে না, চল। দুজন হাঁটতে হাঁটতে ক্লাসের পথেই পা বাড়ায়। ক্লাসের ফাঁকে ফাঁকে শুরু হয় তাদের চিরচেনা বাক্যলাপ, হাসি আর চুলচেরা গসিপ। তবে মৌকে খোঁচা মারতে ভুল করে না তারা। দিন শেষে ভার্সিটি শেষ হয়, সুমাইয়া ইয়ানা পাশাপাশি হাঁটছে ঠিক প্রতিদিনের মতো। সবে গেট পেরিয়ে বেরোচ্ছে, ইয়ানা হঠাৎ কারো সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। পায়ের ওপর ধাক্কা লাগায় ব্যথায় মুখ বিকৃত হয়ে যায় তার। হালকা ফোঁপাতে ফোঁপাতে বলে ওঠে, কোন উগান্ডা থেকে পালানো খাম্বা আমারে ধাক্কা মারলো, পাটা মনে হয় ভেঙে গেছে। এ জীবনে তো শখ ছিল জামাইরে নিয়ে চাঁদের আলোয় হাঁটবো, আর এখন এক পা উড়ে গেল। সে যন্ত্রণায় চোখ মুছতে মুছতে সুমাইয়ের দিকে তাকায়। কিন্তু সুমাইয়া স্থির, তার মুখে আশ্চর্যের ছায়া। বিস্ময় আর কিছুটা হতবাক চোখে তাকিয়ে আছে সামনে। ইয়ানা সময়ের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায় আর দেখতে পায় একজোড়া পা দাঁড়িয়ে আছে সামনে। চকচকে কালো জুতা। চোখ ধীরে ধীরে উঠে যায় কোমর, কাঁধ, তারপর মুখ। আর সেই মুখটাই যেন হৃদয়ে লাইনচ্যুতি ঘটায়। ইয়ানা কান্না করতে করতে সময়ের দিকে তাকায়, দেখে সে সামনের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সময়ের দৃষ্টি অনুসরণ করে ইয়ানাও সামনের দিকে তাকিয়ে দেখতে পায় খুবই সুদর্শন একটি ছেলে তার দিকে প্যান্টে হাত দিয়ে কপাল কুঁচকে তাকিয়ে আছে। ছেলেটি দেখতে খুবই হ্যান্ডসাম। হ্যান্ডসাম বললে ভুল হবে। এক পলকে যেন কারো মন কেড়ে নেওয়ার মতো চেহারা। দেখতে আনুমানিক 6 ফুটের কাছাকাছি হবে, গায়ের রং ফর্সা, তবে দবদবে ফর্সা নয়। মাথায় জেল দিয়ে সেট করা সিল্কে চুল, গায়ে ব্ল্যাক কালারের ব্লেজার। ইয়ানা এসব পরখ করতে করতে মনে পড়ে যায় ওই ছেলেটির চোখগুলো খুব পরিচিত, কোথাও যেন দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। ইয়ানা ভাবনার প্রহর ঘটে, কারো ডাক শুনে। আসলে আহান ভার্সিটিতে কোনো একটা কাজে এসেছিল রায়ানের সাথে। তারা এই কলেজে অনেক প্রাক্তন স্টুডেন্ট, তার উপর একজন সফল ব্যবসায়ী। আহানের একটা জরুরি ফোন আসার কারণে কথা বলতে বলতে এদিকে আসছিল। তখনই ইয়ানার সাথে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে। সবাই সেই আগত ছেলেটির দিকে তাকায়। রায়ান, কি রে, কখন আসলি, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? প্রিন্সিপাল স্যার তোকে ডাকছে তো। আর কিছু বলতে যাবে, সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে মাটিতে পড়ে আছে, আর একটা মেয়ে ভীত হয়ে দাঁড়িয়ে আছে। আবার হঠাৎ করে মনে পড়ল, আরে এটা তো সেই মেয়েটা যে কিনা সেদিন রায়হানের গোডাউনের সামনে বসেছিল। সেই ইয়ানাকে কিছু বলতে যাবে তার আগেই আহান তার হাতে চেপে ধরে। চোখে কিছু একটা ইশারা করে। রায়ান প্রশ্ন করে থেকে থেমে যায়। ইয়ানা এখন সবার দিকে তাকিয়ে সময়ের দিকে তাকায়, দেখে সে ভীত হয়ে তাকিয়ে আছে। সে সময়ের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে ওঠে, শয়তান এলিয়ানের বউ, আমি যে এখানে পড়ে আছি সেই খেয়াল আছে তোর? আর এই উগানটার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে আছিস কেন? এভাবে থামবার মতো দাঁড়িয়ে না থেকে ধর আমাকে। ইয়ানা চিৎকার শুনে সুমন ধ্যান ভাঙে। ও বেবি, খুব ব্যথা পেয়েছিস? এই বলে সেই ইয়ানার দিকে হাত বাড়িয়ে দেয়।
ইয়ানা উঠতে উঠতে বলে, না ব্যথা পাবো কেন, খুব আরাম পেয়েছে এখন, এই আরামের ঠেলায় নাচতে ইচ্ছে করছে। এরপর সে আহানের দিকে তাকায়, দেখে সে এখনো ওর দিকে কপাল কুঁচকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কোনো কিছু পরখ করছে। এইবার ইয়ানা একটু রাগী কণ্ঠে বলে, এই যে মি, একে তো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন, তার উপর এখন সরি না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। রায়ান ইয়ানার কথা শুনে ভয়ে ভয়ে আহানের দিকে তাকায়। আল্লাহ, আহান রেগে যায় মেয়েটাকে যদি কিছু করে বসে। কিন্তু রায়ান আহানের দিকে তাকিয়ে চমকে যায়, কারণ আহানের দৃষ্টি ছিল শান্ত। রায়ান কিছুটা অবাক হয়, কারণ যে আহান চৌধুরীর সামনে কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে না, সেখানে একটুই হাঁটুর বয়সী মেয়ে তাকে রীতিমতো শাসাচ্ছে। ব্যাপারটা একটু অবাক হওয়ারই কথা। এবার রায়ান সকল নীরবতা ভেঙে বলে, ওকে মিস, আমি ওর হয়ে আপনাকে সরি বলছি। ইয়ানা, কেন, ধাক্কা কি আমি আপনার সাথে খেয়েছি যে সরি আপনি বলবেন? ওকে, সমস্যা নেই, আমার মনটা অনেক বড়, যান, ক্ষমা করে দিলাম। এই বলে ইয়ানা সুমাইয়ার হাত ধরে এখান থেকে চলে যায়। এইসব ছেলেদের ঝামেলায় সে জড়াতে চায় না, যেহেতু এটা একটা অ্যাক্সিডেন্ট। রায়ান, শালা এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল প্রিন্সিপাল স্যারের কাছে, কি কাজে এসেছিস? ভুলে গেছিস? তবে আজ তোর সাথে অনেক হিসাব বাকি আছে। আজকে বিষয়টা ঠিক হজম হচ্ছে না। এরপর তারা প্রিন্সিপাল স্যারের রুমে চলে যায়। এইদিকে ইয়ানা রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ির ভেতরে আসে। রোয়ানা ইয়ানার এই অবস্থা দেখে বলে, কি হয়েছে আপু, এভাবে কাল সাপের মতো মুখ করে রেখেছিস কেন? রোয়ানার এই কথাটি যেন ছিল ইয়ানার রাগে ঘি ঢালার মতো। ইয়ানা, মনে রং লাগছে সেই জন্য এমন করছি, কেন, তোর কোনো সমস্যা? এই বলে সে হনহন করে নিজের রুমে চলে যায়। রুয়ানা, যাক বাবা, এমন কি বললাম যে রেগে গেল? যা ইচ্ছে করুক, আমার কি। আসলে তাদের দুই বোনের সম্পর্ক এরকম, রুয়ানা বোকার মতো কিছু একটা বলবে, ইয়ানা রেগে যাবে, কিন্তু দুইজন দুজনের জন্য প্রাণ, একদিন কথা না বলে থাকতে পারে না। এদিকে আহান আর রায়ান প্রিন্সিপাল স্যারের সাথে কাজ শেষ করে বাসায় ফিরছিল। এমন সময় রায়ান দেখে আহান কিছু একটা ভাবছে আর মুখে হালকা হাসি রেখা ফুটে উঠেছে। এমনি দুপুরের ঘটনার পর থেকে সে অবাক হয়ে আছে। এখন আহানের এভাবে একা একা হাসতে দেখে যেন অবাকের চরম সীমানায় পৌঁছেছে। তার বন্ধুকে কোনো ভূতে ধরল না তো? আবার মনে মনে ভাবে, ভূতের আর কোনো খাইয়া দাইয়া কাজ নাই, এমন একটা নিরামিষের কাছে আসবে। মনেরটা মনেই রাখলো, সেটা আর প্রকাশ না করেই আহানকে প্রশ্ন করলো, কি হয়েছে তোর আজ বলতো? দুপুরে মেয়েটা তোকে এতগুলো কথা বললো আর তুই কিছুই বললি না, সামান্য রাগের আভাসও দেখতে পেলাম না। যে আহান চৌধুরীর সামনে সামান্য আঙ্গুল তুলে কথা বলার কারণে তার আঙ্গুলগুলো কেটে দিয়েছিল, আজ একটা মেয়ে এতগুলো কথা বলে গেল, সে কিছুই বলল না। হাউ ইমাজিন। আহান হঠাৎ করে বলে ওঠে, বলিস না। রায়ান এবার কিছুটা অবাক হয়ে বলে, কি বলবো না আর কাকে বলবো না? আহান, এই মেয়েটাকে বলিস না যে আমি গোল্ডেন অফ মাফিয়া গ্রুপের লিডার অগ্নি চৌধুরী। সে শুধু জানবে আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সাজিদ চৌধুরীর ছেলে আহান চৌধুরী। আর এটাও বলিস না যে ওই দিন মাস্ক পরা ছেলেটা আমিই ছিলাম। আমি ওর সামনে নিজের ভয়ঙ্কর রূপ আনতে চাই না। এই দুদিনে ওকে যতটুকু দেখেছি, ও খুবই নরম ও চঞ্চল স্বভাবের মেয়ে। ভয়ঙ্কর রূপটা সহ্য করতে পারবে না। কিন্তু যদি আমার কথার অবাধ্য হয়, তাহলে আমি আহান চৌধুরী থেকে অগ্নি চৌধুরী হতেও বেশি সময় নেব না। রায়ান শুধু আহানের কথাগুলো শুনে হাঁ করে তাকিয়ে আছে। এটা কি তার বন্ধু, মাফিয়া লিডার অগ্নি, যে কিনা কোনো মেয়েকেই সহ্য করতে পারে না? সে কিনা আজ একটা মেয়ের প্রতি এতটা পজিটিভ? মেয়েটা চঞ্চল নাকি বোকা সেটাও পরখ করছে। তার মানে কি তার বন্ধুর মনে প্রেমের ফুল ফুটছে? তাহলে সে এখন নিরামিষ থেকে আমিষ হবে ভাবতে যেন খুশিতে আত্মহারা। আহান এবার রায়ানের দিকে তাকিয়ে দেখে সে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আহান রায়ানের মুখটা আলতো করে চেপে ধরে বলে, রিল্যাক্স ব্রো, এভাবে তাকানোর কিচ্ছু নেই, আমি জানি আমি যে হ্যান্ডসাম। রায়ান আবার আহানকে কিছু একটা একটা বলতেই যাবে, তার আগেই আহান মুখটা গম্ভীর করে বলে ওঠে, চুপ, আর একটাও কথা বলবি না। কখন থেকে বকবক করে মাথা শেষ করে দিচ্ছিস? অনেক বলেছি আর শুনেছি, আর না। যদি আর একটাও কথা বলিস তাহলে এখানে রেখেই আমি চলে যাব। আর হ্যাঁ, মেয়েটার সমস্ত বায়োডাটা আমি চাই, কি নাম, কোথায় থাকে, বাবা মা কি করে, কিসে পড়ে, মানে সমস্ত কিছু। রায়ান শুধু বোকার মতো মাথা নাড়িয়ে হ্যামূলক সম্মতি জানিয়ে গাড়ি ড্রাইভে মনোযোগ দেয়।
দেখতে দেখতে তারা বাড়ির সামনে এসে পড়ে। আহান একটা আলাদা বাসায় থাকে, বাসাটা ঠিক জঙ্গলের দিকে। কাজ করতে করতে অতিরিক্ত রাত হয়ে গেলে রায়ান আহানের সাথে চলে আসে। আজও রায়ান আহানের বাংলোতে এসেছে। রায়ান একজন গোয়েন্দা অফিসার। আহান মাঝে মাঝে চৌধুরী বেলায় যায়, কোনো এক কারণে সে সবার থেকে আলাদা থাকে। আহান ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলে, কেমন আছে তোমার এই মায়া ভরা মুখে, যে একটা পাথর মনকেও তোমার দিকে আকৃষ্ট করে দিল। খুবই বোকা নারী তুমি, আমার জালে ফেসে গেছো যে। আমার হৃদয় হরণ করে আমার অনুভবে মিশে গেলে সত্যি কি তুমি বোকা? হুম, বোকা বললে ভুল হবে, কারণ তুমি আহান চৌধুরী আর অগ্নি চৌধুরী দুজনের মনের জায়গা করে নিয়েছো। এবার দুজনের অত্যাচার সহ্য করার জন্য তৈরি তো মিস? এই বলে সে অট্ট হাসিতে ফেটে পড়ল, যে হাসির শব্দ দেওয়ালে ধাক্কা খেয়ে বিকট আওয়াজের সৃষ্টি হয়েছে। রাতের এই নীরবতায় হাসিটা খুবই ভয়ঙ্কর লাগলো। সাধারণ মানুষ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। দেখতে দেখতে রাতের প্রহর ঘনিয়ে সূর্যি মামা উঁকি দিল। আবারও ইয়ানার ঘুম ভাঙলো মায়ের চিৎকার শুনে। সে আরামের ঘুম থেকে উঠে হঠাৎ পায়ের দিকে খেয়াল করে দেখে কাল যে পায়ে ব্যথা পেয়েছিল সেই জায়গায় মলম লাগানো। ইয়ানা অবাক হয়ে ভাবে, আমার যতটুকু মনে আছে আমি তো ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, মলম তো লাগাইনি। আর আম্মু আব্বু আর রুয়ানাও তো জানে না যে আমি পায়ে ব্যথা পেয়েছি, তাহলে মলম লাগালো কে? সে এসব ভাবতে ভাবতে বিছানা থেকে উঠতে যাবে, তখনই বালিশের কাছে একটি চিরকুট দেখতে পায়। ওখানে লেখা ছিল, মলমকে লাগিয়েছে সেটা না ভেবে দেখো টেবিলের উপর একটা ঔষধ রাখা আছে, সেটা বাধ্য মেয়ের মতো খেয়ে নাও দেখি, তাহলে ব্যথাটা কমে যাবে আর হাঁটতেও অসুবিধা হবে না। এখন চুপচাপ খাওয়া দাওয়া করে ভার্সিটিতে যাবা। আর কে মলম লাগিয়েছে আর কে তোমাকে এসব বলছে সেটা এই ছোট্ট মাথায় না ঢুকিয়ে আমার কথা মতো চলো, কারণ আমি অবাধ্যতা পছন্দ করি না। আর এখন থেকে এমন চিরকুট আর উপদেশ সবসময় পাবে, তাই তোমার ওই মঙ্গল আমার অবাধ্য না হোক। ইয়ানা চিঠিটা পড়ে হতভম্ব হয়ে বসে রইল। সে মনে মনে ভাবতে লাগলো, আমার যে পায়ের ব্যথা সেটা ওই লোকটা জানলো কিভাবে? তাহলে কি যে লোকটার সাথে ধাক্কা খেয়েছিলাম সে এসেছিল? যদি তাই হয় তাহলে আজকে জিজ্ঞাসা করব সাহস কি করে হয় আমার রুমে আসার, তার উপর আমাকে এরকম হুমকি স্বরূপ চিঠি দেওয়া যাওয়ার। সে এসব ভাবতে ভাবতেই ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে আহান এখনো গভীর ঘুমে আচ্ছন্ন, কারণ সে যে সারা রাত ঘুমাতে পারেনি, নিজের হৃদয় হরণকারিণীকে দেখাই মগ্ন ছিল। সে ব্যক্তি আর কেউ নয়, আহান ছিল, যে ইয়ানাকে গিয়ে আঘাতপ্রাপ্ত জায়গায় মলম লাগিয়ে দিয়ে আসে আর এই চিরকুটটা দেয়। আহান যখন ঘুমাতে যাবে তখন তার মোবাইলে একটা নোটিফিকেশন আসে। দেখে রায়ান দিয়েছে, তারপর সেই নোটিফিকেশন ওপেন করে দেখে ইয়ানার বায়োডাটা। যেহেতু রায়ান একজন গোয়েন্দা অফিসার, তাই ইয়ানার বায়োডাটা জোগাড় করতে বেশি সময় লাগে না। আহান ইয়ানার বায়োডাটা পেয়ে আর দেরি করেনি, চলে যায় নিজের হৃদয় হরণের ব্যথা উপশম করতে। এদিকে ইয়ানা ভার্সিটিতে প্রবেশ করে, তখনই সুমাইয়া বলে ওঠে, কি হয়েছে বলতো, সারা রাস্তা মুখ হোমড়া করে বসে এসেছিস? ইয়ানা কিছু একটা ভেবে সময়কে সবকিছু খুলে বলে, সুমাইয়া কি বলিস, আমি তো প্রথম দিকে ক্রাশ খেয়ে ফেলেছিলাম। আমি যতটুকু ধারণা করেছি খুবই ভদ্র একটু ছেলে। ইয়ানা, ভদ্র না কচু? একটা মেয়ের রুমে গিয়ে যে নখ ছাড়া ঢোকা যায় না সেই ম্যানার্সটুকু নেই। সুমাইয়া, ঠিক আছে ক্লাসে চল, আকাশ রোহান এদিকে এদের সবাইকে বলবো নে। ইয়ানা, না না, এদেরকে কিছু বলার দরকার নেই, এমনিতে রায়হানের ব্যাপারটা নিয়ে চিন্তিত সবাই, তাদের আর চিন্তায় মাথায় ফেলতে চাই না। সুমাইয়া, ঠিক আছে বলবো না, তবে চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। ইয়ানা, হুম। তারা দুজন ভার্সিটিতে চলে যায়। শুরু হয় তাদের ক্লাসের ফাঁকে ফাঁকে একসাথে বসে আড্ডা। একসময় ভার্সিটি ছুটি হয়ে যায়, আজও যে যার মতো বাড়িতে চলে যায়। ইয়ানা আর সুমাইয়া রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় দেখতে পায় একটা ছেলে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে আরেকটি ছেলে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে খেয়াল করে দেখে, আরে এটা তো সেই ছেলেটা যার সাথে কাল ভার্সিটিতে ধাক্কা খেয়েছিলাম। ইয়ানা সুমাইয়াকে বলে, ওই দেখ, দেখ তো ছেলেটাকে চিনতে পারছি কিনা। সুমু ওই দিকে তাকিয়ে ইয়ানার কথার মানে বুঝতে পেরে ছেলে দুটার কাছে চলে যায়। ইয়ানা গিয়ে সামনে দাঁড়িয়ে গিয়ে রেগে বলে, আপনার সাহস কি করে হয় আমার বাড়িতে যাওয়ার, আমাকে ওই রকম হুমকি দেওয়ার?
আহান যেন এমন প্রশ্নেরই আশা করেছিল। সে নিজের মুখের গম্ভীরতা বজায় রেখে ইয়ানার দিকে তাকিয়ে বলে, আহান, কাল থেকে আমি তোমার উদ্ধতা সহ্য করছি। কি প্রমাণ আছে আমি কাল তোমাদের বাড়িতে গেছি? কি হও তুমি, আমার আত্মীয় নাকি তোমার বাবার মেয়ের জামাই, যে রাতের বেলা জামাই আপ্যায়ন খেতে যাব? ইয়ানা এবার কিছুটা ভেবে ভড়কে যায়। ঠিক উনি আমাদের বাড়িতে যাবেন কি করে? কাল রাতেই তো মাত্র দেখা হলো, আর বাড়ি বা চিনবে কিভাবে? না জেনে শুনে কত কি বলে ফেললাম। দেখে তো মনে হচ্ছে লোকটা এবার ভীষণ রেগে গেছে। সরি বলে এখান থেকে কেটে পড়ি। ইয়ানা, আসলে আমি দুঃখিত, আপনার সাথে এমন বিহেভ করা আমার ঠিক হয়নি। আমার যাচাই করা উচিত ছিল। ওই কালকে আমাকে কেউ একটা হুমকির চিঠি দেয়, খুব ভয়ে ছিলাম, তাই আপনাকে এসে বলি। কিছু মনে করবেন না। আহান, ক্ষমা করে দিলাম। আমার মনটা আবার অনেক বড়। ইয়ানা এবার বড় বড় চোখ করে তাকায়। ওর বাণী ওকেই শোনাচ্ছে। রায়ান, এই যে মিস, বা মানে ইয়ানা, পাশে থাকা বান্ধবী নিজের বান্ধবীকে বুঝেন হঠাৎ করে কারো ওপর দোষ দেওয়া উচিত নয়। সুমাইয়া রায়ানের কথা শুনে বিরক্ত হয়ে বলে, এই বলে তারা এখান থেকে চলে যায়। তারপর দেখতে দেখতে 1 সপ্তাহ চলে গেল। এর মাঝে ইয়ানা আর আহানের সম্পর্ক একটা চেনা জানার জায়গা নিল। সাথে আয়াত, রায়ান, আরোরা, আকাশ, রোহান, সুমাইয়া তারাও একে অপরের সাথে পরিচিত হলো। ওই দিনের পরেই ইয়ানা আহান ওরফে অগ্নি দেওয়া কোনো চিঠি পায়নি। কাল তাদের ভার্সিটির নবীন বরণ অনুষ্ঠান, তাই সবাই ভার্সিটি শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কাল অনেক সাজগোজ করবে, ছেলেরা কালো পাঞ্জাবি, মেয়েরা কালো শাড়ি। ইয়ানা সকালে কিভাবে সাজবে, কিভাবে সাজলে ভালো লাগবে, এইসব ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কারণ কাল অনুষ্ঠান, ফলে ভার্সিটিতে অনেক কাজ করতে হয়েছে। বিছানায় গা এলিয়ে দিতেই তলিয়ে যায় ঘুমের রাজ্যে। মধ্যরাতে মনে হলো ঘুমের মধ্যে কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ইয়ানা ঘুমের মধ্যে খুব ভালোভাবে অনুভব করতে পারছে, কিন্তু শরীর ক্লান্ত থাকায় চোখ মেলে তাকাতে পারছে না। ও ঘুমের মধ্যে বুঝতে পারছে ওর মুখে কেউ গভীরভাবে স্পর্শ করছে। আবার হঠাৎ মনে হলো কেউ তাকে শক্তভাবে জড়িয়ে রেখেছে। ইয়ানার দম বন্ধ হয়ে যাচ্ছে, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। অনেক কষ্টে ইয়ানা চোখ খুলে তাকায়। দ্রুত রুমের লাইট অন করলো, কিন্তু না, কোথাও কেউ নেই। তাহলে কি আমি ভুল বুঝলাম? কিন্তু আমার স্পষ্ট মনে আছে কেউ ছিল। হয়তো আমার মনের ভুল, কোনো স্বপ্ন দেখছিলাম। হঠাৎ জানালার দিকে তাকাতেই সে দেখতে পেল ব্যালকনির দরজা খোলা। কিন্তু আমার যতটুকু মনে আছে, আমি তো দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। তাহলে দরজা খুললো কে? তার মানে কেউ এসেছিল। কিন্তু কে? ইয়ানা যখন আবারও ঘুমাতে যাবে তখন দেখতে পায় ওই দিনকার মতো আবারও আরেকটা চিঠি। সে ভয়ে ভয়ে চিঠিটা হাতে দিল। চিঠিটা লেখা ছিল, আমার অনুভবের রানী, আমার হৃদয় হরিণী, আমার ইনু সোনা, খুব মনোযোগ দিয়ে একটি কথা শোনো। আমি জানি কাল তোমাদের ভার্সিটির নবীন বরণ, তুমি অনুষ্ঠানে শাড়ি পরার প্ল্যান করছো, কিন্তু তুমি কোনো শাড়ি পরবে না, আর না করবে কোনো সাজগোজ। সবসময় ভার্সিটিতে যেভাবে যাও ঠিক সেভাবেই যাবে, কারণ তোমার এই ঝলসে যাওয়া রূপ একমাত্র আমিই দেখব, অন্য কেউ নয়। যা বলছি ঠিক তাই করবে, একদম আমার কথার অবাধ্য হবে না। আর হ্যাঁ, এইসব কথা কাউকে বলবে না, যদি বলো তাহলে তোমার ফ্যামিলি। শোনো মেয়ে, অবাধ্যতা একদম আমার পছন্দ নয়। আমি চাই না আমার ভয়ঙ্কর রূপ তোমার সামনে আনতে। তাই যা বলছি ঠিক তাই করবে। যদি আমার কথা অমান্য করো, আই সোয়ার আমি কি করব আমি নিজেও জানি না। ইয়ানা চিঠিটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেখছিল আর কিছু লেখা আছে কিনা, কিন্তু না, আর কোনো লেখা নেই। ইয়ানা এবার কিছুটা মুখ ভেঙচি দিয়ে বলে, কে রে তুই, তোর কথা শুনবো? বয়ে গেছে তোর কথা শুনতে। এক তো আমাকে প্রতিদিন এরকম চিঠি দিয়ে নাস্তানাবুদ করছিস, তার উপর আবার আমাকে ঠান্ডা মাথায় হুমকি। একবার শুধু তোর পরিচয়টা জানি, চাঁদ, যদি তোকে নাকের চুবানি না খাওয়াইছি, তাহলে আমার নামও ইয়ানা বিনতে আসাদ নয়। এই বলে সে আবারও ঘুমের রাজ্যে তলিয়ে যায়। সকালে কারো ফোনে ইয়ানার ঘুম ভাঙে। দেখে তাদের বন্ধুদের অনেকগুলো ফোন। সে তাড়াতাড়ি করে একটা শাড়ি পরে সুন্দর করে সাজগোজ করে নেয়। আচ্ছা, আমি যে সেজেছি, ছেলেটা যদি কিছু করে, আবার ভাবে কি বার করবে। হয়তো রাস্তার কোন বখাটে ছেলে যদি সামনে কিছু করতে আসে, আমিও বুঝে দেব ইয়ানা কি জিনিস। এইসব ভাবতে ভাবতে সে রুয়ানাকে ডাক দেয়। কিরে, রেডি হয়েছিস? আর কতক্ষণ লাগবে?
রোয়ানা ওপর থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, এই তো আপু, এসে গেছি। আসলে রোয়ানা ও ইয়ানার সাথে নবীন বরণ অনুষ্ঠানে যাচ্ছে। ইয়ানা রোয়ানাকে দেখে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বোনটাকে তো খুব সুন্দর লাগছে, যেন কারোর নজর না পড়ে। রোয়ানা এবার একটু লজ্জা নিয়ে বলে, কি যে বলো না আপু, তোমাকেও খুব সুন্দর লাগছে। তারা দুই বোন খুনসুটি করতে করতে মায়ের থেকে বিদায় নিয়ে ভার্সিটিতে চলে যায়। অনুষ্ঠান শুরু হয়ে যায়। বিশেষ অতিথির জন্য অপেক্ষা করছে সবাই। আরোরা, ইয়ানা, আয়াত, সোমাইয়া আর তাদের সিনিয়র কিছু মেয়ে ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার রিয়ানা রেগে বলে ওঠে, কোন রাজ্যের কোন রাজা আসছে কে জানে, কখন থেকে দাঁড়িয়ে আছি, এখনো ব্যাটার আসার নাম নেই। এই সুমু, আর কতক্ষণ দাঁড়াতে হবে? ঠিক তখনই কালো রঙের 3টা গাড়ি এসে থামে। সামনের 2টি গাড়ি থেকে কয়েকজন বডিগার্ড নামে। তারপর লাস্টে গাড়ি থেকে নামে একজন সুদর্শন যুবক। হাতে ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক সোচ, ডান হাতে ব্রেসলেট, চুলগুলো জেল দিয়ে সেট করা। আয়াত, বোন, ছেলেটার পেছন থেকে দেখেই তো ক্রাশ খেয়েছি। আল্লাহ, চেহারাটা না জানি কি সুন্দর। ঠিক তখনই আহান সামনে ফিরে তাকায়। ইয়ানার দেখে মনে হলো, আরে, এই ছেলেটাকে তো সে চেনে। এ তো সেই ছেলেটা যেদিন রায়হানের সাথে বিশ্রী ঘটনা ঘটেছিল, সেদিন ওই গোডাউনে ছেলেটার সাথে দেখা হয়েছিল। কিন্তু এই ছেলেটা সবসময় মাস্ক পরা থাকে কেন? ইয়ানা ভাবনার মাঝে শুনতে পায়, আয়াত, সুমু, আরু বেবি, আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস? ও মাই গড, আমার স্বপ্নের নায়ক অগ্নি চৌধুরী আমাদের ভার্সিটিতে। আমরা তাকে বরণ করব, ইস, আর ভাবতে পারছি না। আরু, আমি তো ভেবেছিলাম কোনো ভুঁড়িওয়ালা হবে, এখন তো দেখি সবার ক্রাশ বয় অগ্নি চৌধুরী। ইয়ানা, কে উনি? তোরা কি তাদের আগের থেকে চিনিস নাকি? আর সুমু, তোকে বলেছিলাম না ওই দিন একটা মাস্ক পরা ছেলে আমাকে সাহায্য করেছিল, এটা সেই ছেলেটা। সুমু, কি? সত্যি এনু? আর তুই ওনাকে চিনিস না? উনি তো মা। আর বলতে পারল না। তাদের কথোপকথনের মাঝেই আহান তাদের সামনে এসে দাঁড়ায়। আহান এতক্ষণ ইয়ানাকে খেয়াল না করলেও এখন খেয়াল করে তাড়াতাড়ি নিজের সানগ্লাসটা পরে নেয় এবং ইয়ানার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। দেখে ইয়ানা কালো শাড়ি পরেছে, হাতে রেশমি কাচের চুড়ি, প্রত্যেকবারের মতো চোখে কারো কাজল, লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া। তারা তাদের দেখতে থাকুক। আসুন, আগে আহান আর অগ্নির কথা খোলাসা করি। আহান আর অগ্নি একই ব্যক্তি, কিন্তু তাদের কাজ ভিন্ন। মাফিয়া জগতের সবাই তাকে অগ্নি নামে চেনে, যার সেই দ্বারায় সবসময় আগুনের লাভা নিঃসৃত হয়। লাভা বলতে অতিরিক্ত রাগকে বোঝানো বলা হয়েছে। আর সাধারণ লোকজন সবাই জানে ব্যবসায়ী আহান। তবে যদি বলা হয় আহান আর অগ্নি একই মুদ্রার এপিঠ ওপিঠ, তাহলে ভুল হবে। আহানও খুব রাগী। ওই যে বলে না, মানুষ যতই রূপ পাল্টা, কিন্তু স্বভাব তো আর পাল্টাতে পারে না। আসলে আহান চায় না সে মাফিয়া জগতে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের আপনজনের ক্ষতি হোক। আহান এইবার ইয়ানাকে দেখে চোয়াল শক্ত করে আসে। রাগে সে তরতর করে কাঁপতে থাকে, হাতের রগগুলো ফুলে ওঠে, চোখগুলো লাল আকার ধারণ করে। এই মুহূর্তে মনে হচ্ছে ইয়ানাকে শেষ করে দিতে। আহান রাগে দৃষ্টি নিক্ষেপ করে ইয়ানার দিকে তাকিয়ে আছে, তবে চোখে সানগ্লাস থাকায় সেটা কেউ লক্ষ্য করেনি। অগ্নিকে কিছু সিনিয়র ভাইয়েরা মালা পরিয়ে সম্মানের সাথে স্টেজে নিয়ে যায়। অগ্নি স্টেজে গিয়ে গম্ভীর হয়ে বসে থাকে। ইয়ানা তার কথার অবাধ্য হয়েছে, ভাবতেই যেন অগ্নির রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কত বড় কলিজা হলে অগ্নি চৌধুরী কথাকে অমান্য করে। ইয়ানা তাদের হুল্লা পার্টি মিলে একটা গ্রুপ ডান্স দেবে। ট্রায়াল রুমে এসে ইয়ানা বেঁকে বসে। ইয়ানা, আমি ডান্স করব না, তোরা কর গিয়ে। সবার সামনে ডান্স করতে কেমন জানি অস্বস্তি হচ্ছে। আয়াত, সবকিছু শেষ পর্যায়ে এসে বলছিস ডান্স করবি না? এটা কেমন কথা ইনু? তোর নাচতে হবে মানে হবে। আরে, একটা দিনই তো। ইয়ানা, ওকে ঠিক আছে, আমি আমার স্টেপটা করেই চলে আসবো। সোমু, ওকে ঠিক আছে, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না স্বয়ং অগ্নি চৌধুরী আমাদের ভার্সিটিতে। রায়ান, একজন গ্যাংস্টার মাফিয়ার দিকে তাকিয়ে ক্রাশ খাস, তোদের লজ্জা করে না? আরু, উনি মাফিয়া হলেও সবার থেকে আলাদা, উনি অন্য মাফিয়াদের মতো খারাপ না। আকাশ, আরে ওরা বড় লোক বাবার বখাটে ছেলে, সবার সামনে ভালো সাজার মুখোশ পরে থাকে।
আর তাছাড়া উনি তো একজন মাফিয়া লিডার, ওনার কাছে কোনো কিছু ভালো প্রত্যাশা করাই বেকার। ইয়ানা, কি? উনি একজন মাফিয়া? আয়াত, কেন তুই জানিস না? উনিকে তো সবাই চেনে, আবার সবাই জমের মতো ভয় পায়। উনি অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। উনি খুব সাংঘাতিক। উনি ওনার শত্রুদের মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর মৃত্যু দেয়। তাই তো সবার গ্রাস হলেই কি হবে, কারোর এত সাহস নেই তাকে প্রপোজ করার। রায়ান, আমি শুনেছি উনি যদি কাউকে খুন করে তাহলে তার অস্তিত্বের খবরও কেউ পায় না। ইয়ানা, মাফিয়া হোক আর যাই হোক, বডি স্টাইল একদম মাশাআল্লাহ। ইয়ানার দিকে সবাই অবাক হয়ে তাকায়, কারণ ইয়ানা এত সহজে কারোর প্রশংসা করে না। ইয়ানা, কি হলো? তোরা সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি এলিয়ান? রোহান, না, তুই এলিয়ান হতে যাবি কেন? তুই তো এলিয়ানের বউ। ইয়ানা, রোহাইনার বাচ্চা, কি বললি তুই? আকাশ, এই থাম তোরা, তাড়াতাড়ি রেডি হ। তারা যার যার মতো একটু রিহার্সেল করে স্টেজের এইখানে চলে যায়। গিয়ে দেখে আহান কিছু বক্তব্য পেশ করছে। তারা একটা জায়গায় গিয়ে বসে পড়ে। রুয়ানা, আপু, এই মাফিয়াটা তো সত্যি অনেক স্মার্ট। তার পাশে বসা ছেলেটাও অনেক সুন্দর। কোনটা রেখে কোনটার উপর ক্রাশ খায়? ইয়ানা, তা তো বুঝলাম রুই মাছ, কিন্তু এই মাফিয়া এখনো মাস্ক আর সানগ্লাস পরে আছে কেন? কানা নাকি? আর ওরা, আরে না, উনি কানা নয়। উনি সবসময় এভাবেই থাকেন। আসলে ওনার চেহারা সচরাচর কেউ দেখেনি। তবে শুনেছি উনি নাকি খুব সুন্দর, একদম মন কেড়ে নেওয়ার মতো চেহারা। আকাশ, বাহ, ওনার ব্যাপারে তো অনেক জানিস দেখছি। আর ওরা, আসলে ওনার সকল ইন্টারভিউ আমি দেখেছি তাই। রোহান, আরে ব্যাটারে তো দেখবি, তোদের কাজ ওই তো হলো ছেলেদের দেখে এইসব কুখাদ্য খাওয়া। রুয়ানা, একদম কুখাদ্য বলবে না রোহান ভাইয়া, এইটা আমাদের জন্মগত অধিকার। তাদের কথার মাঝখানেই প্রিন্সিপাল স্যার তাদের ডাক দেয়। তারা স্টেজে চলে যায়। আহান এতক্ষণ মোবাইল স্ক্রল করছিল, ইয়ানার নাম শুনেই ইয়ানার দিকে তাকায়, দেখে যে সে স্টেজে উঠে একটা ছেলের সাথে ফিসফিসে কথা বলছে, যা দেখে চোয়াল শক্ত হয়ে আসে, রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কোন একটা কাজের কথা বলে স্টেজ নেমে চলে আসে। ইয়ানা, তারাও নাচ শেষ করে গিয়ে যে যার জায়গায় গিয়ে বসে। রোহান, কি রুই মাছ, নাচ কেমন হলো? রুয়ানা, আমাকে একদম রুই মাছ বলবে না ভাইয়া, তবে তোমাদের নাচ খুব সুন্দর হয়েছে। তাদের কথার মাঝে স্কুলের পিয়ন এসে বলে, ইয়ানা, জাফর স্যার তোমাকে ডাকছে। ইয়ানা, কেন ভাইয়া? পিয়ন, সেটা আমি কি করে বলবো? তুমি স্যারকে গিয়ে জিজ্ঞাসা করো। হুম, বলে ইয়ানা চলে যায়। জাফর স্যারের রুমে ঢুকতে যাবে এমন সময় কেউ একজন ইয়ানার হাত ধরে হেঁচকা টান দিয়ে একটা রুমে নিয়ে ফেলে দেয়। ইয়ানা টাল সামলাতে না পেরে টেবিলের উপর গিয়ে বাড়ি খায়। সাথে সাথে মাথা ফেটে তরল রক্ত বের হওয়া শুরু করে। ইয়ানা মাথায় হাত দিয়ে উঠতে যাবে এমন সময় আমার নতুন চ্যানেলকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও। এখানে অনেক অনেক নতুন গল্প আসবে। কাজল লেখা গল্পটি এখানে শেষ করব। দেখতে থাকো, শুনতে থাকো, আমার পাশে থেকো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে।